শুভ সন্ধ্যা। কতদিন হলো? ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ আফটার 5 ডেজ। ৫ দিন পর YouTube এ লাইভে আসলাম। সকালে Facebook এ গিয়েছিলাম কিন্তু পরিবেশ নষ্ট করে দিয়েছে কিছু রাজাকারের, নব্য রাজাকারের দলেরা এসে। রাজাকারদেরকে রাজাকার বললে ভীষণ আঁতে ঘা লাগে। আজকে আবার নতুন করে বুঝলাম। গত বছর দেখলাম তারা স্লোগান দিল রাজাকাররা। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। তো রাজাকার বললে ওরা ক্ষেপে কেন? হ্যাঁ? আমি কারো টেক্সট দেখব না, ওকে? নিষ্প্রয়োজনীয় টেক্সট যেটা রাখবে, বিশেষ করে মোরসালিন, নো টেক্সট। তোমার মনে আছে তুমি ১ সপ্তাহ আগে আমাকে বাধ্য করেছ শব্দ বোমা মারার জন্যে। তুমি বেয়াদব, জঘন্য বেয়াদব, বুইড়া দাড়িওয়ালা খাচ্ছরের মতো চেহারা তোর শালার পুত। নো টেক্সট, একদম চুপ। দিস ইজ সেফুদা, ওকে? ইম্পোর্টেন্ট কথা বলার জন্য আসছি। যেই জাতি তার গুণীজনদের সম্মান করতে জানে না, সেই জাতি হলো অথর্ব জাতি। সেটা কোনো জাতিই না। ওটা হলো বর্বর। কখনো মানুষের মধ্যেই পড়ে না সেটা। হাত, পা, চোখ, কান, নাক, মুখ আছে আমার মতো। দেখতে মানুষের মতো কিন্তু পশুর চেয়েও অধম তারা। ঠিক কি না? ইয়েস, আমি কখনো ব্যাঠিক বলি না। সাকিব আল হাসান যদিও তার গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষকরা অথবা তার মা-বাবা নামের বানান ভুল করেছে। সাকিব লিখেছে। গতকালকে আমাকে টেলিফোন করেছিল Facebook থেকে। আমি লিখি সাকিব। সাকিব কেডা আবার? পরে দেখি সাকিব আল হাসান। আমি ধরি নাই, আমি রিজেক্ট করে দিয়েছিলাম। কারণ আমি মাস্টার মানুষ ভাই। এ বানান-বুনান ভুল দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কারণ এই জাতি অশিক্ষিত, মূর্খ, গরিব, ছোটলোক, বর্বর, জানে না, জানতেও চায় না, শিখতে চায় না এবং শিক্ষকদের অসম্মান করে। যারা জানে তাদের সম্মান করে না। এরা অন্ধকারের গহ্বরে জন্ম নিয়েছে, অন্ধকারেই থাকতে চায়, আলোতে আসতে চায় না। তোমরা যারা সাকিব বলো, আমি সাকিব বলব না। ওই সাকিব খান সেটাও লেখে সাকিব। এটা আরবি শব্দ সাকিব। উচ্চারণ হবে সাকিব। সাকিব আল হাসান শুধু বাংলাদেশের গৌরব নয়, ক্রিকেট জগতের গৌরব। সাকিব আল হাসানকে পৃথিবীর যত ক্রীড়ামোদীরা বিশেষ করে ক্রিকেট জগতের মানুষ চিনে, সারা পৃথিবী চিনে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে ডক্টর ইউনূস ৩০০০ বার নোবেল পুরস্কার পাইলেও তাকে অত মানুষ চিনবে না। আগে মুজিববাদীরা বলতো যে শেখ মুজিবকে বাংলাদেশ চিনে না, মুজিবকে চিনে। বলে ও বাংলাদেশ মুজিবের দেশ, শেখ মুজিবের দেশ। এ মিথ্যা প্রচারণা, ভুয়া কথা। শেখ মুজিবকে ভেরি ফিউ পিপল নাম জানে। এখনো বাংলাদেশ নামক একটা দেশ আছে, সেটাই মানুষে চিনে না।
আগের বার ওই যে বাংলাদেশী এক হিন্দু ভদ্র মহিলা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিতে যে হিন্দুদের উপর নির্যাতন হয়। তো বাংলাদেশ বলেছে মানে ডোনাল্ড ট্রাম্প ওর সেক্রেটারির দিকে তাকাইছে মানে "হোয়ার ইস বাংলাদেশ?" বলছে, "বাংলাদেশ এটা কোথায় আবার?" তো যারা চিনে বাংলাদেশ, টেলিভিশনে দেখে জলোচ্ছ্বাস, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়, স্লাম মানে বস্তি, গরিব মানুষ, ভাঙা-ভুঙ্গা চেহারা, স্বাস্থ্য ভালো না, ছেঁড়া-বেড়া কাপড়, জুতা নাই। ভাই আমি এখানে আসার পর প্রায় ৩৫ বছর হতে যাচ্ছে। এই অক্টোবরের ১ তারিখে ৩৫ বছর, ৩৫ বছরে পড়বে। কারণ আমি ৯১ সালে আসছি তো। তো সেই হিসাবে তার ৩৫ বছর শুরু হবে, তাই না? ৩৪ বছর পূর্ণ হবে। আমার জীবনের অর্ধেক। ওহ মাই গড! কিন্তু আমি এখনো মনে প্রাণে বাঙালি রয়ে গেছি। তাই না? তো আমাকে বলল কতগুলো বুড়ি মানে আমি সকালবেলায় ওদের জন্যে পত্র-পত্রিকা, ম্যাগাজিন নিয়ে যেতাম। গাড়ি ভর্তি করে। ওরা নাস্তা করে যেত। নাস্তা করার সকালবেলায় পত্রিকা, ম্যাগাজিন এসব কিনত। মানে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগতো। পরে আমি ইউনিভার্সিটিতে চলে যেতাম আমার ডক্টরেটের থিসিস লেখার জন্যে। তারপর অনেক মজা করতাম, অনেক কথা বলতাম, অনেক আমাকে খুব সম্মান করত, আদর করত। এক বুড়ি বেটি আমাকে ছেলে বানাইছিল। অনেক টিপস দিত, প্রচুর টাকা দিত। গল্প করত বসে আমার সাথে। আমার সময় থাকলে আমি ওদের কাছ থেকে জার্মান শিখতাম। আরো অনেক ইতিহাস জানতাম। আমি খুব গল্প করতে পছন্দ করি। মানে অন্যদের কাছ থেকে শিখতে ছোটবেলা থেকে আমার নতুনকে জানার আগ্রহ খুব বেশি। এখনো আলাপ আলোচনা করে কথার মাধ্যমে যত জানা যায়, বই পড়ে অত জানা যায় না। বই পড়েও জানা যায় কিন্তু অত জানা যায় না। তো আমাকে বলে এক বুড়ি সকালবেলা আইসা কাগজের মধ্যে মানে প্যাকেটে অনেকগুলো টাকা নিয়ে আইসা আমাকে বলতেছে, মানে মুখে মন খারাপ মানে টেলিভিশনে দেখছে ডকুমেন্টারি। বাংলাদেশে ছেলে-মেয়েদের পায়ে জুতা নাই। জামা কাপড় নাই, ন্যাংটা, জুতা নাই, খালি পায়ে ঘুরতেছে, হাঁটাহাঁটি করে। বেটি কাইন্দা দিছে, কান্দে। আরে! তোমার দেশের মেয়ে এই বাচ্চাদের ছেলে-মেয়েদের পায়ে জুতা নাই, গায়ে জামা কাপড় নাই। আমারে বলে, "তোমারে এই কিছু টাকা দিলাম। এগুলো দিয়ে হে করে জামা কাপড় কিনে দিতে পারবা, জুতা কিনে দিতে পারবা?" তখন আমি হাসি। আমি হাসিয়ে দিছি। আমি কইলি, "তুমি কামতেছো এদের পায়ে জুতা নাই। কিন্তু ওদের তো পেটেই ভাত নাই, থাকার জায়গা নাই, কাপড়-চোপড় নাই, কিচ্ছু নাই। গরিব।" কয়, "তাই?" কয়, "হ।" তাহলে তো তাহলে অনেক টাকা লাগবে। আমি এত টাকা কোথায় পাবো? বুড়ি কাইন্দা দিছে। হ্যাঁ, তারপরে আমি ওই বুড়ির থেকে সেই টাকাগুলো নিয়ে আমাদের সংগঠন আছে, বাংলাদেশী কমিউনিটিদের ছিল। ওসব বাদ দিয়াও আমি নিজে বিভিন্নভাবে তোমার যোগাযোগ করে বাংলাদেশে তোমার ওদের জন্যে এই পথ-শিশুদের জন্যে বিশেষ করে একটা সংস্থা গড়ে তুলেছি। হ্যাঁ? পারি ফাউন্ডেশন। তখন তো Facebook আসেনি। ওই যে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বিভিন্ন জনের বাংলাদেশে আমার এনজিও ছিল। কারণ আমি সর্বপ্রথম চাকরি করেছি স্বনির্ভর বাংলাদেশে ট্রেইনার হিসেবে। তো বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা সহযোগিতা করতাম নিরক্ষরতা দূরীকরণের জন্যে। এবং ছোটবেলা থেকে আমি বুঝতে পেরেছি একমাত্র অভাব দূর করার জন্যে
নিরক্ষরতা দূরীকরণ সবচাইতে বড় জরুরি। লেখাপড়া করানো সবচাইতে বেশি জরুরি। poverty alleviation ইংরেজিতে বলা হয় poverty alleviation দারিদ্র্য দূরীকরণ। ডক্টর ইউনূস এখন ৩ টা 0, ৩-0 উনি যাক he has started তিনি স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছেন, আমরা একসাথে করেছি। পরে তিনি গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন। সে ব্যাপারেও আমি সহযোগিতা করেছি তাকে। তিনি প্রচুর পরিশ্রমী মানুষ। তার সাথে কাজ না করলে কেউ বুঝতে পারবে না। দূর থেকে মনে করবে লোক অলস, কোন কাজের অগ্রগতি নাই, কিছুই তো দেখা যায় না। বাট উনার স্লো অ্যান্ড স্টেডি উইন দি রেস। তার জীবনে সেটা প্রমাণ করেছেন। উনার কাজ গতি কম কিন্তু ফাউন্ডেশন খুব স্ট্রং। আজকে দেখো তোমরা শেখ হাসিনার মতো লৌহ মানবীকে আমি যাকে বলতাম দি আয়রন লেডি অফ দি ওয়ার্ল্ড, সে আয়রন লেডিকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। অনেকে বলছে যে দেখবা যে ভোগা ফেসবুকে, ইউটিউবে অনেক এই শেখ হাসিনা এসে গেছে, ইউনূস পদত্যাগ করেছে, ইউনূস আমেরিকা গেছে আর আসবে না। নো ওয়ে। ইমরান খানকে আমেরিকা যাকে ধরে, যাকে সরিয়ে দেয় তাকে আর আসতে দেয় না। শেখ হাসিনা হয়তোবা আসবে বিচারের কাঠগড়ায়, তাকে আনা হবে। কিন্তু ওই ক্ষমতা দখল করে এসে পড়বেন শেখ হাসিনা। নো ওয়ে। কারণ আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, যারা নেতা মন্ত্রী ছিল, এমপি মন্ত্রী ছিল, সব সোরসোট্টা, টাউট, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, গ্রেডি পিপল। খুব লোভী মানুষ ছিল, অসৎ লোক ছিল। চোর ডাকাইত, তাই না? দেশের সম্পদ পাচার করেছে। বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। মানুষের মন বিষাক্ত হয়ে গেছে। শেখ হাসিনা আমার সাথে অনেকবার কথা বলতে চেষ্টা করেছেন, বিভিন্ন জনের মাধ্যমে। আমি বলেছি, "I am sorry, আমি তোমার সাথে কথা বলব না। কারণ আমার বাড়িতে রাস্তা নাই।" মেজর রফিক নামে এক অথর্ব লোকরে, অসৎ লোককে, যদিও তিনি ১ নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক গুণাবলী আছে। বাট হি ওয়াজ অলসো মিসগাইডেড। সে মুক্তিযোদ্ধাদের সম্মান করেনি। রাজাকারদের প্রমোট করেছেন ভোটের জন্যে। এজন্যে আমি বলি আমি ভোটে বিশ্বাস করি না। ভোট কোন জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। একমাত্র বিপ্লব। বিপ্লবের মাধ্যমে যদি কোন বিপ্লবী সরকার গঠন করা হয়, বিপ্লবী সরকার গঠন করা যায়, তাইলে কিন্তু সেই রাষ্ট্রের উন্নতি হয়। আজকে তোমরা দেখো, গত বছর অনেক প্রাণের বিনিময়ে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে হটিয়ে যারা এসেছে, হাসিনার থেকে এরা ১,০০০ কোটি গুণ খারাপ ভাই। পাবলিক কয়। যারা আমাকে বলেছে হাসিনাকে সরাও, ভাগাও, ভাগাও, ভাগাও। অনেকের ধারণা আমি নাকি বানাই। অবশ্য কথার মধ্যে সত্যতা আছে। শেখ হাসিনাকে আমি ক্ষমতায় আনার জন্য আমার রক্ত পানি করে ফেলেছি। লক্ষ, লক্ষ টাকার টেলিফোন বিল দিয়েছি। তখন Facebook, ইমেইল এইসব ছিল না। ইমেইল ছিল শুধু। টিউটিউব অন্য কোন মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না। সরাসরি টেলিফোন করে কথা বলতে হতো। বাট আমি বিপ্লব ঘটিয়েছি সারা পৃথিবীব্যাপী। আমি প্রোপাগান্ডা করি না। আমার কোন দালাল নাই। আমার কোন এজেন্ট নাই। আমার কোন চাটুকার নাই। আমিও চাটুকারিতা করি না। এই মেজর রফিক ৫ বার এমপি হয়েছে ভাই। আমার বাড়িতে যেখানে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল ১৯৭১ সালে, আমরা ৬ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। ২ বোন সহযোগী মুক্তিযোদ্ধা ছিল। আমার মা, বাবা, চাচা, জ্যাঠা, আমার ভাই লন্ডনে ছিল। সেখান থেকে তারা সহযোগিতা করেছে। আমার মা স্বয়ং একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াইছে আমার বাড়িতে। আমার বাড়ির জালি পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমার অনেক লেখা, ছোটবেলা থেকে আমি কবিতা লিখেছি। কমপক্ষে ৫০০ টা কবিতার পান্ডুলিপি এবং অনেক গল্প, ছোট গল্প, উপন্যাস, কত কিছু লিখে জমা করে রেখেছিলাম। সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি পঙ্গু মুক্তিযোদ্ধা। ভাঙা মেরুদণ্ডের ব্যথা। প্রতি সপ্তাহে আমাকে ৩ থেকে ৪ বার থেরাপি নিতে হয়। ইলেকট্রিক থেরাপি নিতে হয়, মেসেজ নিতে হয়।
পেইন কিলার খেতে হবে। এই আজকেও ৩ টা পেইন কিলার খেয়েছি। আরো খেতে হবে। আর এই দেখেন, দেখেন না? ভাই চুরি করতে যাইয়া অনেকে মনে করবে যে চুরি করতে যাইয়া কান কাইটা দিছে। এই যে আমার দেখেন, কান কাইটা দিছে ভাই। ৪ দিন হাসপাতালে থাইকা আইছি। তারপরে এখন একটু কথা কই। কথা বলা নিষেধ যদিও। জোরে কথা বললে ব্লিডিং হয়, ভিতরে ব্লিডিং হয়। বুঝেন না? অপারেশন হইছে। ওই ছোটবেলায় হুজুর কান থাপ্পড় দিয়ে কান ফাটাইয়া ফেলাইছিল। জনা মুন্সি। এই কারণে এটা এখন বড় হয়েছি তো অনেক। যন্ত্রপাতি এমনিই বুড়া হইয়া যায়। মানুষ না? গাড়ি যেমন পুরান হইলে যেন যন্ত্রপাতি বিকল হয়ে যায়। বুড়া মানুষেরও যন্ত্রপাতি বিকল হয়ে যায়। এগুলো আবার রিপেয়ারিং করে। যারা রিপেয়ারিং করতে পারে তারা কিছুদিন বেঁচে থাকে। যারা রিপেয়ারিং করতে পারে না, সুযোগ নাই, তারা মরে যায়। আল্লাহর মাল আল্লাহর কাছে চলে যায়। তাই না? তো যেটা বলছিলাম, সাকিব আল হাসান, এর আগেও আমি এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করি। কোন জাতীয় শিল্পী, জাতীয় কবি, সাহিত্যিক, লেখক, চিন্তাবিদ, দার্শনিক, আপনার আম সাংবাদিক, বুদ্ধিজীবী, তারা হলো সমাজের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেকোনোভাবেই হোক, অনেকে অনেক কথা বলেন যে ঘুষ দিয়ে তিনি নোবেল প্রাইজ নিয়েছেন। ক্লিনটন পরিবারকে তাদের চ্যারিটিতে টাকা-পয়সা দিয়া বিভিন্নভাবে নিয়েছেন। যাই হোক, যেভাবে হোক নিয়েছে, তাই না? এখন তিনি তো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। এর জন্য যোগ্যতা লাগে, তাই না? তো ব্যক্তিগতভাবে আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে নিজে কাজ করেছি। তাকে অনেক কাছে থেকে দেখেছি। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং দারিদ্র্য বিমোচনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার ১ম স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত একজন আমেরিকান নারী ছিলেন। তাদের সে বিয়ে টিকে নাই। আমি জানি কেন টিকে নাই। কথায়, কথায় তার ওই বান্ধবী, তার সে স্ত্রী খোঁটা দিত। "এই তুই গরিব দেশের মানুষ। তোর বাংলাদেশ ফকিন্নি, গরিব, মিসকিন" যেটা আরবেরা কয়। ভাই আমাদেরকে কয়। আমার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী যারা আছে বিদেশী, ওরা বাংলাদেশের কথা বললে কয়, "Oh, poor country, arme Land" জার্মান ভাষায় বলে। হ্যাঁ, এসব বলে ভাই। বিকলার মানে ভিক্ষুক, ভিক্ষুকের জাত। আসলে তো বাঙালিরা ভিক্ষুকের জাত, তাই না? নির্লজ্জ বেহায়া। একবার যারা ভিক্ষা করতে নামে ভাই, চোর যদি চুরি করতে নামে, কিন্তু চোরের লজ্জা ভেঙে গেলে আর মারলে জুতা দিয়ে পিটাইলেও। আমাদের পাশের গ্রামে সরসাগে জইল্যা খইল্যা ২ চোর ছিল। এরা ধরা পড়লে এদেরকে মারতো-টারতো, ছাইড়া দিলে আবার ফেরত মনে করে যে কয় মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের বা মোড়ল সাহেবের জুতা ছিঁড়ছে। আমার কি হইছে? এটি কইতো চোরেরা। ওরা আবার ঠিকই চুরি করত। এটা তাদের স্বভাব হয়ে গেছে। চোরের লজ্জা শরম নাই, ঘুষখোরের লজ্জা শরম নাই। যারা বেহায়া রাজনীতিবিদ তারা হলো আরো খারাপ। নির্বাচনে হারার পরেও বারবার জাগা জমিন বিক্রি কইরাও নির্বাচনে দাঁড়ায়। মানে এটা নেশা হয়ে যায়। চোর চুরি করতে পারে। ওই চেয়ারম্যান হইলে টাকা মারে, মেম্বার হইলে গম চুরি করে। বুঝেন নাই? এমপি হলে তো কোটি, কোটি টাকা মারে। অনেক সুবিধা আছে। কিন্তু আমি প্রস্তাব করছি, আমি অনেকবার বলেছি, প্লিজ এমপিদেরকে, পার্লামেন্ট মেম্বারদের কাজ হলো ল মেকারস। তারা আইন তৈরি করবে। they are the constitution makers. তাদেরকে আপনারা উন্নয়নের কাজে, স্থানীয় ডেভেলপমেন্ট কোন কাজের জন্যে তাদেরকে দায়িত্ব দিবেন না। দিলে তারা স্বজনপ্রীতি, দুর্নীতি এসব করবেই। নিজের দলকে বেশি, বেশি দিবে সুযোগ সুবিধা। কন্ট্রাক্টরি বিভিন্ন ধরনের কাজ দেয় নিজের দলের লোকদের। বিরোধী দলের লোকদের কোনো একদম তাদের কোনো কিছুই দেয়া হয় না। না খেয়ে মরলেও তাদের খবরও হয় না। ভাঙা বেড়া দিয়া ঠান্ডা বাতাস ঢুকে, ঘরের চাল ভাঙা, পানি পড়ে।
নো, দয়া মায়া নাই, নিষ্ঠুর। কাজেই আমি মনে করি দেশে যেই কোনো দেশেই হোক, ওয়েলফেয়ার স্টেট যদি না হয়, তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমি দুঃখিত, আমি অসুস্থ, বেশি কথা বলতে পারব না। আমার গলা ব্যথা। তাছাড়া অপারেশন হয়েছে, দেখেন অপারেশনের রোগী। আসতে চাই নাই। শুধু আসলাম। সাকিব আল হাসান আমাকে কালকে টেলিফোন করেছিল এবং সে আমাকে বলেছে, "থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট।" হ্যাঁ, আমি সাপোর্ট করেছি। আগেও করেছি, এখনো করছি। আরো বড়, বড় ক্রিকেটার সবার নাম আমি মনে নাই। সাকিব আল হাসান কোনোভাবে অসম্মানিত হোক, রাজনীতি সে করতে হয়েছে, ক্ষমতাবানরা যারা ক্ষমতায় থাকে, তৎকালীন সরকার প্রধান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাঁটু আপা। ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আসার পর তিনি অনেক ভুল-ভ্রান্তি করেছেন। অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নগুলো কেউ তখন আর বলে না। ভালো কাজের কথা বলে না। যেমন আমি সেফুদা কয়েক হাজার কবিতা লিখেছি। আপনাদের কত কবিতা শুনাইছি। কত সুন্দর, সুন্দর মোটিভেশনাল স্পিচ দিয়েছি। কিন্তু আপনারা কি কখনো আমার ভালো দিকগুলো বলেন? আপনারা বলেন ২-৪ টা শব্দ বোমা মারছে। সেফুদা গালিবাজ। সেফুদা গালি দিছে। সেফুদা পাগল। সেফুদা গালি দেয়। সেফুদার নামে মিথ্যা কথা লেখে। বাংলায় আমি কোনো পোস্ট লিখি না। দেখবেন সেফাতুল্লাহ সেফুদা ওটা আমার আইডি নয়। ওটা আমার ছবি ইউজ করেছে, আমার নাম ইউজ করে। এগুলো ভুয়া, এরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আপনারা বিভ্রান্ত হবেন না, প্রতারিত হবেন না। আমি সরাসরি যেই কথাগুলো বলব, সেগুলো শুনবেন। এখন আপনারা দেখেন ওগুলো তো সরাসরি। এখন আমার এই কথাগুলোকে রেকর্ড করে নিয়ে অন্যখানে বাংলায় লিখে দিবে ভাই। সেফুদা বলেছে সেফুদা পাগল। আচ্ছা পাগল কি কখনো বলেছে সে পাগল? আর পাগল কি বুঝতে পারে সে পাগল কিনা? তাই কিনা? তো যাই হোক কোন কথা আমরা সবাই পাগল। আমরা সবাই পাগল, আমরা সবাই পাগল আমাদের বাংলাদেশেতে। পাগল ছাড়া বাংলাদেশে আর কে বা থাকে? আমরা সবাই পাগল। তবে আমার পৃথিবীতে যদি আমাকে তোমরা প্রশ্ন করো যে, "সেবুদা আপনি সবচাইতে বেশি ঘৃণা করেন কাদের? মানে অপছন্দ করেন কাদের?" আমি বলব রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের আমি সবচাইতে অপছন্দ শব্দটা তাও একটু সুন্দর শোনায়, তাই না? ঘৃণা করি, ঘৃণা। ফু, ফু, ফু! রাজনীতিবিদরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। 100% রাজনীতিবিদ বাংলাদেশে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। এই বাংলাদেশের শতভাগ রাজনীতিবিদদের আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। ফু, ফু, ফু! রাজনীতিবিদ। তোদের আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ওরা মিথ্যুক, প্রতারক, ছোট লোক। আমি এখনো চাই বিপ্লবী সরকার গঠন করতে হবে। এখনকার যেটা হয়ে গেছে এটারে থুক্কো দিয়ে দিছি। এটা অভ্যুত্থান হয়েছিল। কিন্তু যারা ক্ষমতায় এসেছে এরা হাসিনার থেকে, হাসিনার সরকারের থেকে হাজার গুণ খারাপ। শেখ হাসিনাও খারাপ ছিল, তার সরকার খারাপ ছিল। এরা ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস আরো হাজার গুণ খারাপ। এটা বাংলাদেশের মানুষ বলে। আমাকে বলে হাসিনাই ভালো ছিল। কিন্তু তাই বলে আমি চাই না হাসিনাকে নিয়ে আসবো। নো। নতুন প্রজন্ম তোমরা এগিয়ে আসো। আমার পিঁপড়া বাহিনী সুশিক্ষিত ইয়াং জেনারেশন, জেন জি কিন্তু এই গানজুটি, এসব রাস্তার নেড়ি কুত্তা, এই মাস্তান, রাজাকার, নব্য রাজাকার, চেহারা দেখলে বমি আসে একেকটারে। চোর ডাকাইতের মতো মনে হয়। এইসব আমার ওই এনসিবি ভাই আমি চাই না। ওকে? এদের আমি অনেক আদর করতাম। এই যে দেখো আসিফ ভুঁইয়া, সে আমার Facebook এর বন্ধু কিন্তু জুনিয়র। ও টেলিফোন করে, করে বিরক্ত করতো। আমি ওটাকে ব্লক করে রাখছিলাম। যখন সে উপদেষ্টা হইল তারপরে দেখি যে আরে এটা কোনটা দেখি একটা আসিফ আমাকে টেলিফোন করে বিরক্ত করতো। এটা নাকি? দেখি যে ইয়েস আমার ব্লক লিস্টে তার নাম ছিল। পরে ব্লক খুলে দিয়েছি। কিন্তু এখন তো আর
সে বড় সাপ মন্ত্রী। আসিফ ভুঁইয়া আর বেশি দিন নাই তোরা, ওকে? যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমি চাই না নির্বাচন। নির্বাচন না হইলেও বিকল্প সরকার আসবে। কিন্তু তোদের মতো সোচ্চার, গরিব, লোভী, ক্রিমিনাল, বেয়াদব তোদেরকে আমি রাখবো না। আমি রাখি, আমি, ওকে? ডক্টর ইউনূসকে আমি না বললে তিনি আসতেন না। তোদের কথায় তিনি আসেন নাই। ভদ্রলোক আসতে চাননি। আরে ভাই, তার ৮৫ প্লাস বয়স। সব যন্ত্রপাতি বিকল হয়ে গেছে। কিন্তু তারপরেও তিনি এখনো, তোরা ৮৫ বছর হইলে তোদের খবর হইব? আমার বয়স তো ৭৯ বছর। এই যে ৩১ শে অক্টোবর আমার বয়স ৮০ বছর পূর্ণ হইব। মনে হয়? এখনো আমার ওকে? এখনো আমার কচি সুন্দরী তরুণীরা আমার পিছে ঘুর ঘুরে। কথা বোঝো নাই? ঘুরে কেন? টাকার নাই না, তোমরা মনে করো টাকার জন্যে। অনেক বালকাকে, ওরা তো আপনার কাছে নিরাপদ। কচি সুন্দরী তরুণীদেরকে আপনি কিছুই করতে পারবেন না। তাই তারা আপনার কাছে নিরাপদ মনে করে, তাই আপনার কাছে যাইতে চায়। তো নিরাপদ, অবশ্যই নিরাপদ। কারণ আমি ভদ্রলোক, জেন্টলম্যান। যে ভাই, কথা আর বলব না, গলা ব্যথা হয়ে গেছে না? আর তোদের মতো মুরুক্ষদের সাথে কথা বলার চেয়ে গাছের সাথে কথা বলা বোধ পারে। গাছ আমার সাথে কথা বলে। জাস্ট পশু-পাখি আমার কথা শুনে। তোদের মতো বর্বর, এই অশিক্ষিত বর্বররা বাংলাদেশীরা, বাঙালি শুধু বলব না, এটা শেখ মুজিব ভুল করেছে। আচ্ছা, এই যে পাহাড়িদের উপজাতি বলে, এই করে সেই করে, তাদেরকে বলছে কি যে কয় যে, "বঙ্গবন্ধু, আপনি তো আমাদেরকে তো বলেন বাঙালি। আমরা বাঙালিদেরকে বলছেন।" কইছে, "তোরাও বাঙালি হয়ে যা।" বঙ্গবন্ধু, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কারণ তার ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এটা তিনি অতি আবেগের ঠেলায় বলে ফেলেছেন। এটা বলা ঠিক হয়নি। যার জাতিসত্তা তার কাছে মহান। তার ভাষা, তার কৃষ্টি, খাদ্য, তার চালচলন, তার পোশাক-আশাক, তার পাহাড়ি জীবনযাপন অন্যরকম। তারা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন বেদিনীরা নৌকায় থাকতে ভালোবাসে। সাপ নিয়ে খেলতে ভালোবাসে। ঠিক কি না? হ্যাঁ? আপনাদের দিকে পারবেন? ওখানে যাইয়া পাহাড়ে কত কষ্ট হয়। সমতলের লোকরা পাহাড়ে যাইয়া কি করে? পাহাড় কেটে সমতল করে। আরে ভাই, কয়েকদিন পর তোমরা পাহাড়িদের মেয়েদেরকে ধর্ষণ করো। কেন? ৩ জন যুবক মিলে, একটা ক্লাস 8 এ পড়ে একটা মেয়ে, ১৪ বছর বয়স। সে মেয়েটাকে ধর্ষণ করে আধা-মারা কইরা তারপরে কোন রকমে সে প্রাণে বেঁচে গেছে। তার বাবা যখন মামলা দিছে, তারপরে একজন ধরা পড়ছে। ২ টা মুসলমান ছিল ভাই। মানে ২ টার মাথা কাটা ছিল, একটা আকাটা ছিল হিন্দু। হিন্দুটা ধরা পড়ছে, মুসলমান ২ টাকে এখনো ধরতে পারে নাই। আমি বলছি, এদেরকে ধইরা ওদের নুনুর গোড়া কেটে দিবা। ধর্ষণ করলেই নুনুর গোড়া কেটে দিবে। আর কোন শাস্তি নেই। একটাই শাস্তি। মেরে ফেলবা না। দেখেন ভাই, নুনুর গোড়া কাইটা দেওয়ার পর সারা জীবন বেঁচে থাকবে। তার জীবনের কোন দাম আছে এখানে? প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আরেকটা বলি, যারা গণতন্ত্রের কথা বলো, তারা মিথ্যা কথা বলো, রাজনীতিবিদরা, ওকে? বিএনপি, জামাত, অন্যান্য যারা এখন মানে নাচতাছো ক্ষমতা আসার জন্যে, তোমরা ক্ষমতায় আসতে পারবে না। তোমরা গণতন্ত্রের নামে মিথ্যাচারিতা করছো। বাংলাদেশে সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ করি না। আমার পরিবারের শতকরা ৯০, ৯৫ ভাগ মনে হয়, নাকি ৯৯ ভাগ আওয়ামী লীগ করে। ওকে? আমি করি না। আমার ছেলে একমাত্র সন্তান আওয়ামী লীগ করে। আমার বউ করে। আমার আত্মীয়স্বজন, ভাই-ভাতিজারা করে। তাইলে যেই দলে বাংলাদেশে শতকরা ৮০ ভাগ সাপোর্টার আওয়ামী লীগের, সেই দলকে বাদ দিয়ে গণতন্ত্র? কিসের গণতন্ত্র? এই জুতা কই? ডক্টর ইউনূস, আজকে আপনাকে আমি অনেক সম্মান করে কথা বলেছি। এই সম্মানটা রাখার চেষ্টা করবেন। গণতন্ত্র মানে প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। জনগণ যাকে ভোট দিবে, যার ভোট তাকে দিবে।
যার খুশি তাকে দিবে। যার ভোট সে দিবে। সেটার নাম গণতন্ত্র। ওকে? মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট দানের অধিকার। এটা হরণ করা যাবে না। শেখ হাসিনা সেই অধিকার হরণ করেছে বলেই শেখ হাসিনাকে আমরা স্বৈরাচারী বলেছি। তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। এখন আপনারাও যদি একই কাজ করেন, তো আপনাদেরকে কি এমনে ছেড়ে দিব? জুতারে জুতা, ঝাড়ুরে ঝাড়ু। একদম ফালাইয়া বাড়াবো। ওকে? আর আমি এখান থেকে শব্দ বোমা মারবো, কলিজা বিদীর্ণ করে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।